স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কমলো জ্বালানি তেলের দাম, পেট্রোল ও অকটেন লিটার প্রতি ৬ টাকা হ্রাস মধ্যরাত থেকে কার্যকর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হ্রাসকৃত মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা ২৫ পয়সা কমানো হয়েছে। এতে ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৫ টাকা ৫০ পয়সা। একই সঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। তবে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় কিছুক্ষণের মধ্যেই এ সভা অনুষ্ঠিত হবে। জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা। দর্শক, এই বৈঠকের খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহমুদ শাওন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাওন, কয়টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আজ, আর এখন পর্যন্ত কারা যমুনায় প্রবেশ করেছেন? তানিয়া, এখন পর্যন্ত একটি রাজনৈতিক দল ভিতরে প্রবেশ করেছেন। তারা হচ্ছে খেলাফত মজলিস, এবং এই যে রাজনৈতিক দল, তার যিনি আমির রয়েছেন আব্দুল বাসিত আজাদ, তার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা ৩টার আগে, বেশ আগেই কিন্তু তারা এখানে এসেছেন এবং ২:৩টার দিকে তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং আমরা যেটা জানি যে ৩টা থেকে সেই বৈঠকটি হওয়ার কথা রয়েছে, এবং যতটুকু বুঝতে পারছি যে এর মধ্যে বৈঠক শুরু হয়ে গেছে। এবং আজকে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবং এর মধ্যে যতটুকু জানতে পেরেছি, গণফোরাম, এলডিপি, খেলাফত মজলিম এবং জাতীয়তাবাদী সমমনা দলের যে একটি জোট রয়েছে, তার নেতৃবৃন্দ ভিতরে এখানে আসতে পারেন, এটুকু আমরা জানতে পেরেছি। কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখন পর্যন্ত গণমাধ্যমকে আসলে কারা আসছেন আজকে, এই বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে আপনাকে জানিয়ে রাখি যে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। এবং আমরা দেখেছি গত বৃহস্পতিবারও বিএনপির সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং প্রায় ১.৫ ঘন্টা সেই বৈঠক চলে, এবং এই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে আজকে ৩টা থেকে এই যে বৈঠক এখন চলছে, এই বৈঠকটি চলবে অনেক রাত পর্যন্ত। আমরা যতটুকু জানি যে রাত সন্ধ্যা ৭টা বা ৮টা বাজতে পারে, এতক্ষণ ধরে আসলে অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই তার বৈঠক করার কথা রয়েছে। এবং বৈঠকের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হবে, জানেন যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল, এবং বন্যা পরবর্তী যে পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের একটি চাপ রয়েছে বর্তমান সরকারের উপর, এবং নির্বাচনী একটা পরিবেশ তৈরির একটি বিষয় রয়েছে। তারপরে আবার আগামী নির্বাচন দেওয়ারও বিষয়টি রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, এবং রাজনৈতিক দলগুলোর মতামতগুলো শুনছেন এবং জানার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। তো তানিয়া, এই হচ্ছে এখন পর্যন্ত আসলে এই যমুনার সামনে সবশেষ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ শাওন।
নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। দলের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে যায় তবে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই নতুন সরকার একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা আর্মি দেবেন। এবারে বন্যা প্রসঙ্গ। দেশের সকল প্রধান নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। দেশের উত্তর পূর্বাঞ্চলের কথা বলি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, পূর্বাঞ্চল, কুমিল্লা, ফেনী, দক্ষিণ পূর্বাঞ্চল, যেমন চট্টগ্রাম আছে, বান্দরবান, খাগড়াছড়ি, ওই সকল অঞ্চলে আগামী ৪৮ ঘন্টায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং দেশের উজানে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তো আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত দেশের সকল প্রধান নদ নদীর সমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকবে এবং আগামী ৪৮ ঘন্টায় তেমন কোনো বন্যা ঝুঁকি নেই। বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে লক্ষ্মীপুর গেছেন সহকর্মী আসিফ জামান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি লক্ষ্মীপুর থেকে। আসিফ, বন্যা কবলিত লক্ষ্মীপুরের পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে, পাশাপাশি জানাবেন দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা। তানিয়া, শুরুতেই আমি আপনাকে দেখাতে চাই এটি লক্ষ্মীপুর সদরের একটি গ্রাম। মূলত আমি যে জায়গা দিয়ে হাঁটছি এটি হচ্ছে মূল সড়ক, অর্থাৎ সদর থেকে মূল এই পিচঢালা সড়কটি গ্রামে মধ্যে প্রবেশ করেছে, কিন্তু সেই সড়কের অবস্থা হচ্ছে এরকম, যেখানে আসলে এভাবে পানি মারিয়ে লোকজনকে প্রবেশ করতে হচ্ছে। এই জায়গাগুলোতে নৌকা চলাচল অনেকটাই করে না। কিছু সময় আগেই আসলে আমাদের এই নৌকা দেখে, সংবাদ সংগ্রহের নৌকা দেখে একজন গৃহিণী ছুটে এসেছিলেন যে ত্রাণ পাওয়া যায় কি না। অর্থাৎ এই জায়গাগুলোতে ত্রাণের নৌকাগুলো খুবই কম পৌঁছাচ্ছে। যারা গ্রামের ভেতরের দিকে আছেন তারা অভিযোগ করছেন যে মূলত যারা ত্রাণ দিতে আসছেন তারা মূল সড়কেই ত্রাণ দিচ্ছেন এবং সেই ত্রাণটি নিয়ে যদিও কোনো নৌকা ঢুকছে সেটি আসলে অন্য দিক দিয়ে চলে যাচ্ছে যেখানে গভীর পানি রয়েছে। কিন্তু এই ধরনের জায়গাগুলোতে ত্রাণবাহী নৌকা কম পৌঁছাচ্ছে। এই এলাকার একজন বাসিন্দা আমার সঙ্গে আছেন। চাচা, আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার ঘরে কি পরিমাণ পানি এবং সেখানে এখন কি অবস্থা, আপনি কোথায় বসবাস করছেন, কিভাবে বসবাস করি? চৌকি দেখি তক দিয়ে করি, বসবাস করি। তানি, আপনি শুনছিলেন এই অবস্থা কিন্তু আমরা দেখেছি। আমরা বেশ কয়েকটি বাড়িতে প্রবেশ করেছি, যারা মূলত এখনো নিজের ঘরে রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ ১৮৫টি স্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে লক্ষ্মীপুরে, এছাড়াও এখানে যত স্কুল কলেজ রয়েছে সেগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। কিন্তু যে অভিযোগটি তারা করছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। অনেকেই সেখানে শুরুতে গৃহপালিত পশু পাখি বা হাঁস মুরগি নিয়ে সেখানে গিয়েছেন এবং সেখানে যতগুলো পরিবার গিয়েছেন এর বাইরেও অসংখ্য পরিবার রয়েছে। একটি পরিসংখ্যান এরকম যে লক্ষ্মীপুরে ৮ লাখ লোকের বাস, সেখানে স্কুল কলেজ আশ্রয় কেন্দ্র সহ সব মিলিয়ে ১.৫ থেকে ২ লাখ লোকের আশ্রয় দেওয়া সম্ভব হয়েছে। বাকি ৬ লক্ষ লোককে কিন্তু বিভিন্ন জায়গাতে হয় অবস্থান নিতে হয়েছে অথবা নিজ গৃহে থাকতে হচ্ছে। এবং এখানেই যে সমস্যাটি হয়েছে যে তারা নিজ গৃহে অবস্থান করার কারণে তারা মূলত বন্যার পানির একটা ঝুঁকি যেমন রয়েছে, তেমনি
ত্রাণ সামগ্রী এসে এই জায়গাগুলোতে পৌঁছাচ্ছে না, যে কারণে এখানে কিন্তু মানুষের মধ্যে তীব্র ক্ষোভও রয়েছে, আমরা এমনটিও দেখেছি। আর একটি বড় সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানি, কারণ সব নলকূপ এবং যেটাই মূলত পানির সংস্থান ছিল সে জায়গাগুলো তলিয়ে গেছে, যে কারণে আসলে বিশুদ্ধ খাবার পানির সংকটটি তীব্র আকারে দেখা দিয়েছে। এবং আমি দেখেছি যে সাধারণ মানুষের নিত্য কাজকর্ম এই বন্যা বা বানের পানিতে তাদেরকে সারতে হচ্ছে, এবং যেটি বেশ স্বাস্থ্য ঝুঁকি আসলে বয়ে নিয়ে আসছে। এছাড়াও পানি 15 দিন ধরে স্থায়ী হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগও দেখা দিয়েছে। সেগুলো নিয়েও আসলে তারা যে খুব বেশি স্বাস্থ্যসেবা পাচ্ছেন এমনটিও কিন্তু আমরা দেখিনি, এবং তারাও অভিযোগ করছেন এই বিষয়গুলো নিয়ে। তানিয়া, লক্ষ্মীপুর থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন আসিফ জামান। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ শহরে একটি খেলার মাঠে রুশ হামলায় শিশুসহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 59 জন। শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুককে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েক ঘন্টা আগে খার্কিভে এসব হামলার ঘটনা ঘটে। জেলেনস্কি জানান, ইউক্রেন যদি সামরিক ঘাঁটিতেই রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে তবে এসব হামলা ঠেকানো যেত। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 6,40,000 শিশুকে পোলিও টিকা দিবে জাতিসংঘ। স্থানীয় সময় রবিবার থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। এ সময় গাজার কিছু নির্দিষ্ট এলাকায় দৈনিক 8 ঘণ্টা করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। ইসরায়েলের দাবি, নিহত ব্যক্তির নাম ওয়াসেম হাজেম। তিনি জেনিনে হামাসের প্রধান ছিলেন। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কমল জ্বালানি তেলের দাম, পেট্রোল ও অকটেন লিটার প্রতি 6 টাকা হ্রাস মধ্যরাত থেকে কার্যকর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা। এবং সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান, দলে ঢুকেছেন পেসার তাসকিন। এ ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।